এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। খুবই আপনাকে স্বাগত আমাদের এখন প্রকাশ্যে। 2001 থেকে 2006 আবার 2026 বিদ্যুৎ জ্বালানি খাতের অস্বস্তিকে কাটলো, মানে আপনার কি মনে হচ্ছে? একটু অস্বস্তিতে আছেন মনে হচ্ছে। 2001-এ যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন বিদ্যুতের একই সমস্যা ছিল। পাওয়ার স্টেশনগুলো পুরনো হয়ে গেছিল, সেগুলোকে নতুন করে করার জন্য যে সময় প্রয়োজন শেষ প্রয়োজন সময়টা এই 5 বছরের মধ্যে করে নিয়ে আসা সম্ভব না। বাট যেটা করে যেতে পেরেছিলাম যে সেখানে একটা বিদ্যুতের একটা মাস্টার প্ল্যান করে দিয়ে দিতে পেরেছিলাম, যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আমাদের যদি বিদ্যুতে ঠিকমতো আগাতে হয় তাহলে আমাদেরকে ব্লেন্ডটা করতে হবে 65-35। জেনারেশনটা সরকারের হাতে থাকতে হবে, কারণ জেনারেশন হলো বিদ্যুতের মূল, আর 35% প্রাইভেটের সাথে দিতে হবে। এটা মূল কারণটা ছিল যে যদি জেনারেশনটা সরকারের হাতে থাকে তাহলে জনগণকে সুলভ মূল্যে বিদ্যুৎটা দেওয়া যাবে, কারণ সরকার তো প্রাইসটা কন্ট্রোল করে। আমরা চলে যাওয়ার পরে আমরা কাজও শুরু করেছিলাম। চলে যাওয়ার পরে এই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন 80%-এর মতো হলো প্রাইভেটের হাতে, 20%-এর মতো সরকারের হাতে, তাও খুব একটা বেশি পাওয়ার স্টেশন না। তো স্বাভাবিকভাবে এই যে লেভেলাইজড ট্যারিফ করতে যে আমাদেরকে অনেক কষ্ট পেতে হচ্ছে এবং আমাদেরকে অনেক ভর্তুকি টানতে হচ্ছে, প্রত্যেক বছরেই প্রত্যেক মাসে ভর্তুকি টানতে হচ্ছে। এবং সবচেয়ে বড় খারাপ যে জিনিসটা হয়ে গেছে, প্রায় 62,000 crore টাকা বকেয়া রয়ে গেছে। তো এখন আমাকে এই বকেয়া, কারেন্ট বিল এবং জনগণের কাছ থেকে কালেকশন, এই তিনটার মধ্যে আমাকে সমন্বয় করতে হচ্ছে। এরকম একটা ডেট আলা একটা জিনিসকে সমন্বয় করে সুস্পষ্টভাবে চালানো। মানে গ্রাহকরা যেরকম একটা সংকটের মধ্যে আছে, আপনারও একই অবস্থা। আমি একটু 2001-2006 জায়গায় থাকতে চাই একটু, আবার আপনার এখানে 26-এ আসবো। এই যে 2001 থেকে 26-এ মাস্টার প্ল্যান তৈরি করা হলো, বিদ্যুৎ বিশেষ করে এই আমরা দেখি যে বড় আকারের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো থেকে উৎপাদন কমে যাচ্ছিল আমার যতটুকু মনে পড়ে বা আপনার মনে আছে। আপনারা এই কুইক রেটেলে যাচ্ছিলেন এবং সেটা যেতেও দেরি হলো এবং ছোটো আকারের বিদ্যুৎ কেন্দ্রের দিকে হাত দিয়েছিলেন। ওটা আমরা হাত দিয়েছিলাম এই জন্যে হাত দিয়েছিলাম যে আমার বড় পাওয়ার স্টেশনগুলো যখন তাদের ক্যাপাসিটি জেনারেশনটা কমে যাচ্ছিল, তাদের জন্য একটা মেজর ওভারহলিংয়ের প্রয়োজন ছিল। রাউজানের মতো বিদ্যুৎ কেন্দ্র, তো মেজর ওভারহলিংয়ে গেলে আমার যে পাওয়ারটা চলে যাবে, আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই পাওয়ারটাকে সাবসিডাইজ করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা ছোট পাওয়ার স্টেশন নিয়ে আসবো। নিয়ে এসে আমরা 6 বছর বা 8 বছরের জন্য আনবো। এর মধ্যে আমাদের ওভারহোলিংগুলো ঠিক হয়ে যাবে, ওই পরিমাণের বিদ্যুৎ চলে আসবে, তখন এই বার্থ বাউন্ডেড পাওয়ার স্টেশনগুলো চলে যাবে। দ্যাট ওয়াজ এ ভেরি টেম্পোরারি সলিউশন। ভাড়া আনছিলাম। সাথে সাথে আমাদের প্ল্যান ছিল যে আমরা বড় কতগুলো পাওয়ার স্টেশন করব, যে পাওয়ার স্টেশনগুলো যেমন সিরাজগঞ্জে, মেঘনাঘাট, সিরাজগঞ্জ, তারপরে ভেড়ামারা, এসব জায়গায়, বড় পুকুরিয়াতে, এসব জায়গায় পাওয়ার স্টেশন করব। তো অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট 5 years টার্ম ইজ এ ভেরি শর্ট টার্ম, কারণ আমার প্ল্যানিং তৈরি করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে বসে করতে 3 বছর লেগে গেছে। সিরাজগঞ্জে আপনি শুরু করতে পারেন? সিরাজগঞ্জে শুরু করে গেছিলাম আমি। সিরাজগঞ্জের আমি যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ছোটো যেটা ছিল 110 মেগাওয়াটের, ওটা হয়ে গেছিলো। ওটা কাজ আর্থ ব্রেকিং হয়েছিল, ম্যাডাম যে সেটাতে ফাউন্ডেশনের জন্য দিয়ে এসেছিলো আর কি। আর বাদবাকিগুলো বড় পুকুরিয়াও একটা হয়ে গেছিলো, আর একটা করেছিলেন, সেটা এখনও চলছে সেটা। এবং আমি যতদূর খবর পাইছি 110 মেগাওয়াট দিচ্ছে এখনও, অনেক পুরনো পাওয়ার স্টেশন। সব মিলিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম। সেই প্ল্যানটাকে যদি বেস করে যদি ওই সরকার করত, তাহলে আজকে যে আমাদের বিদ্যুতের দামের যে প্রেশারটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া, তারা তো স্থাপন ক্ষমতা তো বাড়িয়েছে।
স্থাপন ক্ষমতা বেরিয়েছে। হ্যাঁ, মানে 28 থেকে 30 এর মধ্যে নিয়ে গিয়েছিল। এখন ব্যাপার হচ্ছে হলো যে তোমার স্থাপন ক্ষমতা বেরিয়েছে, তো বিদ্যুতের মেশিন বসালেই তো চলবে না, বিদ্যুতের জন্য এনার্জি দরকার, তো সেই এনার্জির তো সে ব্যবস্থা করা হয়নি। এনার্জি কি? আমাদের গ্যাস। তা আমাদের গ্যাসেরই তো কোনো এক্সপ্লোরেশনের ব্যবস্থা করে নেই। গ্যাসের কথা বললেন একটু, আপনার মনে আছে যে আপনি যখন আপনি তখন বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু তখন মোশাররফ ভাই ছিলেন গ্যাসের জ্বালানি। তখন কিন্তু একটা বিষয় আমরা হলো যে বাংলাদেশ গ্যাসে ভাসছে, এবং তারপর গ্যাস উত্তোলন অনুসন্ধান, সেই জায়গায় আমরা দেখলাম যে এটা নিয়ে একটা মজার গল্প করি তাহলে তোমারে। আমরা যখন ছোটোবেলায় যখন জিওগ্রাফি পড়েছি, তো ভূগোলে পড়ে সব কিছু, কাপ্তাই জলবিদ্যুৎ পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র, কমলাপুর স্টেশন এশিয়ার বিখ্যাত সবচেয়ে বড় স্টেশন। তা আমরা তো ওভার স্টেটমেন্ট করি, তো আমরা অভ্যাস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কতখানি স্টাডি করেছি, কতখানি আমাদের তেল আছে আমরা কিন্তু এটা করি, গ্যাস আছে, হ্যাঁ গ্যাস আছে, আমরা তো করি নাই। যার ফলে যখন যাওয়া গেল, তখন দেখা গেল যে যা পাওয়ার কথা তা পাচ্ছি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে একটা দেশের 17টা বছর তোমার মাটির নিচে কি আছে সেটা যদি আবিষ্কার যদি না করো, হাত তুলে বসে থাকো, তাহলে তো ন্যাচারালি একটা ডিজাস্টার হবে, তো ন্যাচারালি দেশে দিয়ে কিছু পাওয়া যাবে না। তো এটা না করে পরনির্ভরশীল বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য আমরা মনোযোগী হলাম, এবং আমরা পাওয়ার স্টেশনগুলো করলাম। তো বিদেশ থেকে করতে যে যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিকমতো করা হতো, তাহলে কিন্তু আজকে আমরা যে হোঁচট খাচ্ছি, হোঁচট খেতে হতো না। মাত্র 2টো এফএসআরও করেছে, মাত্র একটা পাইপলাইন করেছে সরে আসার জন্য। তো এখন আমি যদি বেশি গ্যাসের ইম্পোর্টও করি, কিন্তু আমার এফএসআরও 2টার যে ক্যাপাসিটি আছে তার বেশি করতে পারবো না। আর যদি এফএসআরও যদি আমি আরেকটা বসাই, আর যদি পাইপলাইন পর্যন্ত না করি, তাহলে কিন্তু আমি সমাধান করতে পারবো না। ওনারা পাওয়ার স্টেশন বসিয়ে দিয়ে গেছেন। আমি ইউনিক এক্সাম্পল দিই, রূপসাতে 2টা পাওয়ার স্টেশন আছে, সব রেডি, গ্যাস নাই। তো অ্যান্ড উই আর পেইং মানি বিকজ ক্যাপাসিটি। আপনার কাছে এবার এসে কি মনে হলো, এই যে এত ক্রয় বিক্রয় চুক্তি হয়েছিল, তারপর বিদেশে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে কাজ করেছে, আপনার নামগুলি নাই বললাম, সেটা আপনি জানেন বা দর্শকরা হয়তো জানে, কিন্তু তারপরে এই জমিনে এবং জলে অনুসন্ধান হলো না, বাপেক্স কি করলো? তাহলে আপনি এখন কি দেখছেন রিগ কেনার ব্যাপারগুলো? বাপেক্সকে তো টোটালি বসিয়ে রাখতে, মানে আপনি যদি বাপেক্সের অফিসে যান, ইউল ক্রাই। আমরা যখন ছিলাম তখন বাপেক্সের অফিসটা মানে কি বলবো, সবার মধ্যে একটু উৎপ্রেরণা ছিল, কিন্তু যেহেতু বসিয়ে রাখা হচ্ছিল, বাপেক্সের অফিসটার মানুষজনের মন ভেঙে গেছে। মানে নিজস্ব ভবন পাওয়ার পরও মন ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। ভবন দেওয়া হয়েছে কিন্তু কাজ দেওয়া হয়ে যায়নি। এখন আমরা আসার পরই যে কটা রিগ আছে সেগুলো দিয়ে আমরা খনন শুরু করেছি। আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি, যদিও আকারে কম, বাট আমরা গ্যাস পেয়েছি। আর আরও 2টো আমরা রিগ ইম্পোর্টের জন্য অর্ডার দিয়েছি, এটা হয়তো এসে যাবে জলদি, এবং আরও 2টা রিগ কিনবো আমরা। পাশাপাশি আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল আইওসিদেরকে ইনভাইট করেছি আমাদের এখানে এক্সপ্লোরেশন করার জন্য, এবং এইটাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি ডিসাইড করেছি, আমি ব্যক্তিগতভাবে হিউস্টনে যেসব বড় বড় কোম্পানি আছে তাদের প্রেসিডেন্টের সাথে দেখা করব। আমি আমার প্রেজেন্টেশন নিয়ে যাব, ওনাদেরকে দেখাবো, সো দে অ্যাট্রাক্টেড হয়, এসে এখানে আমাদের এখানে ড্রিলিংটা শুরু করে। তো ড্রিলিং ছাড়া অন্যের উপর ডিপেন্ড করে আমার গ্যাস আছে, গ্যাসটা আমি আনতে পারলাম না, এটা খুব দুঃখজনক। আমাদের এখানে যে ইউরোকল ছিল, অক্সিডেন্টাল, ইউরোকল, শেল, এর বাইরে যাচ্ছেন এরা তো চলে গেছে, চলে গেছে। এবার আপনার কাদের কাছে যাচ্ছে? এবার আমরা যাচ্ছি আমেরিকায়, যারা নামি দামি আছে তাদের কাছে যাচ্ছি। আমরা লিস্ট তৈরি করছি, আমাদের অ্যাম্বাসি কাজ করছে। আমি 8-10টা কোম্পানির সাথে আমি ব্যক্তিগতভাবে দেখা করে ব্যক্তিগতভাবে তাদেরকে ইনভিটেশন দিয়ে আসবো। অফকোর্স আই উইল গো উইথ মাই ডাটা দিয়ে। এবং এই যে এখন যেগুলো আছে বাকরাবা, তিতাস, তারও তো উত্তোলন ক্ষমতা কমে যাচ্ছে, ওগুলোতেও আমরা আরও খুব খনন করার চেষ্টা করছি, যাতে ওখান থেকে আরও কিছু উদ্ধার করা যায়। তাহলে আমাদের গ্যাসের পাইপলাইনে
প্রেশারটা একটু বাড়বে। আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে আলাপ করতে চাই যে এই যে এবার এসে আপনি যে সংকটের মুখোমুখি হলেন, প্রথমে জ্বালানি তেলের মুখোমুখি হলেন, আবার ভুতুরে বিলের কথা আসছে, বিদ্যুতের মানে স্থাপন ক্ষমতা অনেক, কিন্তু সঞ্চালন বা বিতরণ লাইনের কারণে বা গ্যাসের কারণে 13,000 মেগাওয়াটের বেশি উৎপাদনও যেতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনি বলছেন যে আপনার কিছু পরিকল্পনার কথা, সেটাও কি এর আগের বারের মতো 5 বছরের কতটুকু টেনে নিতে পারবেন, সেই আলাপে যাবো। একটু বিরতি থেকে আসতে টুকু ভাই। দর্শক, আমার কাছে এখন প্রকাশ্যে বিরতিতে। বিরতির পর আমরা ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমি বলছিলাম যে আপনি শুরুতেই বলছিলেন যে 2001, 2006 একটু গোছানোর ব্যাপার ছিল, নীতিমালা তৈরি করার ব্যাপার ছিল। তো এবার এসেও তো আবার কি আপনার নীতিমালাতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে? না, এবারে আমি নীতিমালাতে বেশি মনোযোগ দিচ্ছি না, কারণ এটা তো টোটালি প্রাইভেটাইজ করে ফেলছে। এখন এই প্রাইভেটাইজ জিনিসটাকে আরও অ্যাক্টিভেট করার জন্য, সেটার জন্য আমি চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় আমার জন্য সমস্যা হয়ে গেছে যে পাওয়ার স্টেশন আছে, আমার জ্বালানি নেই। এই জ্বালানিটাকে যাতে আমরা আনতে পারি তাড়াতাড়ি, সেটার ব্যবস্থা করছি। এখন জ্বালানি তো আমরা ইম্পোর্ট করে আনি, এখন ইম্পোর্ট করে এনে যে জ্বালানিটাকে যে আমরা নেব, সে ফ্যাসিলিটি ক্রিয়েট করে দিয়ে যায়নি। মাত্র 2টো অফিসারও করে গেছে এবং একটা মাত্র পাইপলাইন করে গেছে। তো ন্যাচারালি আমি যদি চাইও যদি বেশি গ্যাস নিয়ে আসবো, নিয়ে এসে আমি করতে পারবো না, বিকজ আমার লিমিটেশন। মানে এলএনজি যদি আরও আপনি আমদানি করেন, আমি পারবো না, আমাকে গ্রাহককে দিতে পারবেন না, দিব না। কারণ আমাকে এমনভাবে প্ল্যান করতে হয় যে আমি বছরে 116টা কার্গো কিনতে পারি। আমি সেই 116টা কার্গোকে আমি সারা বছরে ভাগ করে নিয়েছি এবং সেইভাবে আমরা অর্ডার করি, সেভাবে এসে একটা একটা করে এসে দিয়ে চলে যায়, আবার আরেকটা লাগে। তো এইখানে আমরা যখন দেখলাম যে এটা কোনো মতেই সম্ভব হচ্ছে না, তখন আমরা 3rd এফএসআরের জন্য আমরা অর্ডার চায়নাকে দিয়েছি। আমরা সাথে সাথে আমরা ওইখান থেকে বাখরাবাদ পর্যন্ত পাইপলাইন তৈরি করছি, সো দ্যাট এফএসআরটা আসলে আমাকে যেন অন্য কোনো লাইনের উপর ডিপেন্ড করতে না হয়। ডেডিকেটেড লাইন দিয়ে আমি বাখরাবাদে নিয়ে যাব। বাখরাবাদে নিয়ে গেলে ওখান থেকে আমি সারা দেশে সঞ্চালন করতে পারবো। তো এইটা আমরা মানে আমার মনে হয় যে এফএসআর সম্বন্ধে একটা আইডিয়া আমাদের দর্শকদের এবং আমাদের নাগরিকদেরও জানা উচিত। এফএসআরটা হচ্ছে একটা ছোট একটা মেশিন, ওইটা দিয়ে বড় জাহাজ থেকে তেল করে গ্যাসটা নিয়ে যায়, তারপরে পাইপলাইন দিয়ে জায়গা মতো নিয়ে যায়। সেই এফএসআরটা মধ্য সমুদ্রে, তো সেইখানে ওটা বসাতে মানে পানি সমুদ্রের নিচ দিয়ে তো পাইপলাইন নিতে হয়, তো এর জন্য ক্লিয়ার 2টে উইন্টার দরকার হয়। তা আমরা এখন অর্ডারটা দিয়েছি যাতে আমার সামনে যে উইন্টারটা আছে, আমরা যাতে ওই উইন্টারটাকে অ্যাভেল করতে পারি এবং সারা বছর কাজ করে নেক্সট উইন্টারকে অ্যাভেল করে আবার 2টা শীতকাল লাগবে। হ্যাঁ, 2টা শীতকাল লাগবে। হলে আমরা আশা করি যে আমরা বেসে চলতে আসতে পারবো এবং আমরা এর সাথে সাথে আমরা বাখরাবাদের লাইনও কাজেও টেন্ডার করে দিই। এবং এই যে এলএনজির নির্ভরতা বাড়ানো বা আরও আমদানি করা, তাতে গ্যাসের দামের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং অনেক প্রভাব পড়বে। যেমন কিভাবে শিল্প সামাল দিবে, বা মানে আমাদের কপালটা খারাপ, মানে আমরাও ক্ষমতায় আসলাম, মানে দায়িত্বভার গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে গেল, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। এখন তেলের দাম, গ্যাসের দাম মানে রকেট হাই, $25, $26, $27 পর্যন্ত উঠতেছে। তো আমাদেরকে তো যেহেতু দেশের মানুষকে দিতে হবে, অনেক সময় আই হ্যাভ বট গ্যাস, আমার মনে হয় $25 গ্যাস কিনছি, আমি বাধ্য হয়েছি $25 গ্যাস কিনতে। তো এগুলো করছে, ইট ইজ ডেফিনেটলি আমাদের যে রিজার্ভ আছে, রিজার্ভের উপরে চাপ পড়ছে। এই যে আপনার যে আমরা দায়িত্বভার গ্রহণ করার পরেই যে যুদ্ধটা লাগলো, সেই যুদ্ধের কস্টটা ইজ ভেরি হাই। I have to buy $6.36 billion of worth of gas and oil. তো আমরা চিন্তা করতে পারি আমাদের মতো একটা ছোট দেশের আমাদের রিজার্ভের উপরে যদি $6 billion যদি চাপ পড়ে, তাহলে আমাদের
মানে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে শুরু করে এবং জ্বালানি তেল তো অনেকদিন গেল মোকাবেলা। আপনার কাছে কি মনে হয় যে ওই যে আপনারা রেশনিংয়ের কথা বললেন, তারপর এই সংকটটা এই জন্য একটু প্রকট আকার ধারণ করেছিল? না, সংকটটার পিছনে আমার কাছে ষড়যন্ত্র মনে হয় যে যখন কোনো পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ লাগে, তখন আমার যা রিজার্ভ আছে, রিজার্ভটা যাতে বেশি দিন চালিয়ে নেওয়া যায় সেই জন্য একটা রেশনিংয়ের প্রথা করে। সেটা তো আমেরিকাও করেছে, ফ্লোরিডার মতো জায়গায় ঘোষণা দেওয়ার কারণে। হ্যাঁ, সব জায়গায় করেছে। তো এখন তো ঘোষণা দিতে হবে, না দিলে তো আর মানুষ বুঝবে না। তো ন্যাচারালি আমরা দিয়েছিলাম। তো দেখা গেল যে এইটা দেওয়াতে আরও মানুষ কেঁপে গেল এবং ইট বিকেম এ ট্রেড। মোটরসাইকেল করতে যে মোটরসাইকেলওয়ালা দিনে 200 টাকার তেল ভরতো, সে পুরো ট্যাঙ্কি ভরা শুরু করে দিল করে সে তার। এবং আপনারা খেয়াল করে দেখেছেন সে সময় কিন্তু রাইডার পাওয়া যায় নাই। রাইডার ওয়াজ বিজি ইন পেট্রোল পাম্প। এটা তো হয়েছে। তো যা হোক, সমস্যার সমাধান হয়েছে এবং আরও সমস্যা যে করবে না এটাও কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তবে আমি এই ব্যাপারে অনেক কি বলবো সচেতন, যাতে আমরা ডিসিশন নিয়েছিলাম তখনই যে আমরা 3 মাসের এনার্জি সিকিউরিটি রাখবো। তা সেখানেও আমাদের প্রবলেম। এই যে একটা 17 বছর একটা গভর্নমেন্ট গিয়েছিল একটা জিনিস উপরে বেস করে, যে উন্নয়ন এই ফ্লাইওভার না, উন্নয়ন হচ্ছিল যে আমার এনার্জি সিকিউরিটির জন্য যে জিনিসগুলো করা দরকার সেগুলো করা। আমার স্টোরেজ নাই। স্টোরেজ যদি না থাকে, আমি যদি 3 মাসেরও যদি করতে চাই, আই ক্যানট ডু ইট। তো এই যে জিনিসগুলো মানে এখন এই যে মজুদের জায়গা বাড়ানো এবং তেল সরবরাহ স্বাভাবিক রাখতেই কি আপনারা বেসরকারি খাতের কাছে জ্বালানি তেল আমদানিটা ছেড়ে দিতে চাচ্ছেন? না, এটা হলো যে আমার একটা অভিজ্ঞতা আর কি। আপনারা যদি বিদেশেও যান, যদি দেখবেন আর কি, আপনার এখানে বেশি দূরে যেতে পারেন, ইন্ডিয়াতে গেলে চলবে আপনার। ইন্ডিয়াতে কিন্তু 2টা অপারেশন করে। একটা হলো ইন্ডিয়ান অয়েল সরকারের, আর একটা হলো রিলায়েন্স, এরা সব করে আর কি। তো ওখানে কিন্তু দামের কম বেশিও আছে। ইন্ডিয়ান অয়েলের দাম কম, ওদের দাম বেশি। এখন আমাদের দেশের বিভিন্ন সেগমেন্ট আছে। দোজ হু ক্যান অ্যাফোর্ড, দে গো অ্যান্ড বাই কস্টলি অয়েল। আর যারা পারে না তারা এখানে থাকে। তাতে হয়তো এটা হেলদি একটা কম্পিটিশন হয়। কম্পিটিশন হলে আপনার জ্বালানি সিকিউরিটিটাও হচ্ছে, প্লাস হেলদি নিরাপত্তা বাড়বে না সিন্ডিকেট বাড়বে? সিন্ডিকেট এখানে সিন্ডিকেটে কিছু করার নাই, বিকজ গভর্নমেন্ট ইজ অলসো ইম্পোর্টিং। না, গভর্নমেন্ট একা, আবারও যদি বেসরকারি খাত থেকে যদি আপনি আনতে দেন, সিন্ডিকেট বাড়বে না। এই জন্যই এই যে এরকম ক্রাইসিস তৈরি করে গভর্নমেন্টের তেল ব্ল্যাক মার্কেটিংটা কমবে। ওটা তো চুরি। হ্যাঁ, ওখানে থাকলে কেউ যাবে না ব্ল্যাক মার্কেটের কাছ থেকে তেল কিনতে, তখন যাবে প্রাইভেটের কাছে তেল কিনতে। না, তখন দেখা গেলো যে প্রাইভেটেই তেলের জোগানটা ভালো আছে, সরকারের কম, তখন তো প্রাইভেটের উপর নির্ভরতা বাড়বে না। যাবে, কিন্তু আমার আছে, সেটা তো দামটা বেশি। আমার তো আছে, দামটা বেশি। সেইটাই তো। আবার যখন এই যে ক্রাইসিস শুরু হয়েছিল, তখন বোতলে বেশি দামে তেল বিক্রি হয়েছে না? সেটা তো একটা সাময়িক বিষয়। ইনফরমাল একটা ট্রেড শুরু হয়ে গেছিল দীর্ঘমেয়াদে যদি আপনি ওদিকে যান, ট্রেড শুরু হয়ে গেছিল না? তো দীর্ঘমেয়াদে এই ধরনের ইনফরমাল ট্রেড বন্ধ করার জন্যই কম্পিটিশন মার্কেটে থাকা উচিত। আচ্ছা, আপনি ভাবছেন যে একটা প্রতিযোগিতামূলক একটা বাজার থাকবে, যাতে যে বেশি দিতে কিনবে, যে কম দেখবে কিনবে। তাহলে যে গ্যাসের ক্ষেত্রে কি করবেন? এই যে এত অর্থনৈতিক অঞ্চল বা এই যে অন্যান্য অর্থনৈতিক অঞ্চল ছাড়াও তো অনেক জায়গায় এখন শিল্প করা, উত্তরবঙ্গের একটা অবস্থা। যদি কোনো মানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা যদি মানুষকে দেখানোর জন্য কৃষি জমিগুলো দখল করে নিয়ে ইপিজেড নাম দিয়ে বানিয়ে দিয়ে যায়, এবং ইপিজেডের যে ব্যাকআপ যেগুলো লাগে, পাওয়ার, এনার্জি, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু না করে দিয়ে যায়, তাহলে সেই ইপিজেডের অর্থটা কি তারা আমাকে বলে? আসলে যে অর্থনৈতিক অঞ্চল আপনি বললেন যে আচ্ছা তারা এইভাবে অপরিকল্পিতভাবে করেছে, যে প্রাথমিক জ্বালানির নিশ্চয়তা না দিয়ে। কিন্তু আপনি যমুনা সেতুর পরে যে আপনার উত্তরবঙ্গে, মানে আপনি তো সদর দরজায় উত্তরবঙ্গের, তারপরে যে বগুড়া বা অন্যদিকে শিল্পায়ন হওয়ার কথা ছিল, সেও তো গ্যাস সংরক্ষণ করেছে। তারা দখল টখল করে নিয়ে তাদের লোকের পকেটে পয়সা দেওয়ার জন্য
মাটি টাটি ফেলে সেখানেও তো গ্যাসের জন্য ওইভাবে আমি সেখানে আসছি, তো তাদের উচিত ছিল যে গ্যাসের ব্যবস্থাটা করে দিয়ে যাওয়া, সে তো করে দেওয়া যায়নি। আর আপনি কত দিনের মধ্যে পারবেন কি মনে হয়? এখন আমরা চেষ্টা করছি, এবং আমরা আমাদের এফএসআরওটা যদি এসে যায়, থার্ডটা এসে যায়, এবং আমরা আরও দুটো এফএসআরও করার প্ল্যান করছি, একটা পায়রাতে আর একটা হচ্ছে হলো ইয়েতে হিরন পয়েন্টে। এই দুটাতে যদি আমরা এফএসআরও করতে পারি তাহলে আমাদের মোটামুটিভাবে 4-5টা এফএসআরও হয়ে গেলে আমি মনে করি যদি পাইপলাইনগুলো বসিয়ে ফেলতে পারি। পাইপলাইন আছে আমাদের, খুলনার ওই সাইডে পাইপলাইন আছে, জাস্ট শুধু সরে নিয়ে আসা, কাপেল করে দেওয়া, সেটা আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা টেন্ডার প্রক্রিয়া রয়ে গেছি, চাইনিজটা তো আমরা দিয়ে দিয়েছি, আরও দুটো আমরা প্রপোজাল আছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করছি। আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু ভুতুরে বিল নিয়ে আপনি সর্বশেষ যে এক ধরনের ক্ষোভের তৈরি হয়েছিল ভুতুরে বিল, এটা নিয়ে একটু বলবেন। আমি একটু বিরতি থেকে আসছি। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে। ফিরে এলাম আবারও এখন প্রকাশ্যে। আমরা বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে জ্বালানি তেল, তারপর হচ্ছে গ্যাসের পর ভুতুরে বিল আপনাকে আঘাত করলো যদি বলি। অ্যাকচুয়ালি ভুতুরে বিলটা প্রথম শুরু হয়েছিল আমরা যখন সারা পৃথিবীতে এই যুদ্ধের পরে সবার ট্যারিফ বেড়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ট্যারিফ বাড়ানোর জন্য অনুরোধ করা সত্ত্বেও উনি তেল এবং বিদ্যুতের দাম বাড়াতে রাজি ছিলেন না। জুন মাসের দিকে যে ওনাকে আমরা রাজি করালাম যে এটা আমরা জ্বালানি বেশি দামে কিনে নিয়ে আসছি, আমরা তেল বেশি দামে কিনে নিয়ে এসছি, আমাদের এটা বাড়ানো প্রয়োজন, না বাড়ালে যে ভর্তুকি আসবে সেই ভর্তুকি দিয়ে আমাদের দেশ চালানো ডিফিকাল্ট হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে একমত হয়ে উনি আমাদেরকে বললেন, কিন্তু কিছু কিছু জায়গায় উনি বলে দিলেন যে এই সব জায়গাতে আপনার বিদ্যুতের বিল বাড়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যেমন আমরা তেলের বিল ডিজেলের দাম কোনো বাড়াই নেই। আমরা দাম বাড়িয়েছিলাম অকটেন, পেট্রোল, এইসবের বেলা, যেটা নাকি মানে বেশি আয়ের লোকেরা অপেক্ষাকৃত সচ্ছল। হ্যাঁ, যেহেতু ডিজেলটা কৃষিটা ব্যবহার করে আমরা বাড়াই নেই। বিদ্যুতের ক্ষেত্রে উনি বললেন যে আমাদের বললেন স্ল্যাব তৈরি করেন। আমরা স্ল্যাব তৈরি করে দেখালাম যে 75 ইউনিটের যে বিদ্যুতের আছে সেখানে প্রায় 65% পিপুল এটা ব্যবহার করে। তো উনি তখন বললো যে এই 65% পিপুলের আপনি বিদ্যুতের বিল বাড়াবেন না, তার উপরে স্ল্যাবে যে বাড়ান। তো আমরা সেই স্ল্যাবে বিদ্যুৎ বাড়ালাম। বাড়ানোর পরে যেটা হলো যে পরের মাসে যখন বিলটা আসলো, তো ন্যাচারালি ওই বিদ্যুতের বিলটা ওইটাতে লোড করা হলো। লোড করার পরে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিল যে আমাদের বিদ্যুতের দাম বেড়ে গেছে, আমাদের হয়ে গেছে। তখন আমরা টু দ্য এক্সটেন্ট আমাদের কন্ট্রোল রুম খুললাম। আমরা কন্ট্রোল রুম খুলে এটাকে আমরা অ্যাডজাস্ট করলাম, বুঝাই দিলাম, মানুষ বুঝে গেল। এমনকি আমরা আমাদের প্রেস কনফারেন্সও করলাম। প্রেস কনফারেন্স করে আমার প্রেসেও আমরা বুঝিয়ে দিলাম যে দেখেন আসলে কিন্তু বাড়ে নাই, ভুতুরে বিলও আসছে না, ব্যবহারের কারণে এটা হচ্ছে। আর একটা জিনিস মনে করতে হবে, ওখানে এক নম্বর হলো যে বিদ্যুতের বিলটা বাড়িয়েছিলাম আর তখন গরমটা বেশি ছিল, যার ফলে এয়ার কন্ডিশন যাদের ব্যবহার বেশি হয়েছে, তো সুতরাং তাদের বিলও বেশি হয়েছে। সেইটা নিয়ে গেলো, ওটা সেটেল হয়ে গেল। ওর পরে ছিল না, ব্যবহারটা বেশি ছিল, ব্যবহারটা বেশি ছিল, সেটেল হয়ে গেল। কিন্তু তারপরে কিন্তু হইচই নাই। জুন মাসে করলাম ঠিক, জুলাই মাসে ঠিক আছে, অগাস্ট মাসে এসে হঠাৎ করে আবার বিদ্যুতের বিল হচ্ছিল। শুরুটা কখন হলো? যখন আমার একটা এফএসআরওতে আগুন লেগে গেল, আমি যখন গ্যাসের প্রেশার কম দিতে পারছি, সেইটাকে কেন্দ্র করে আর একটা ইস্যু নিয়ে আসলো যে ভুতুরে বিদ্যুতের বিল আসতেছে। এখন আপনাদের কাছে আমার একটা আবেদন থাকলো, এই যে এইটার বেসিসে আপনাদের একজন সাংবাদিক উনি দিল যে তার 3,000 3,500 বিল আসতো, এখন তার 7,000 টাকা বিল আসছে। তো আমরা আমাদের লোক পাঠালাম,
দেখতে পাঠালেন? দেখতে পাঠালাম যে আসলেই কি হচ্ছে কি না, মিটার টিটার চেক করার জন্য পাঠালাম। তো সেইখানে আমাকে আমাদের লোকজন যারা রিপোর্ট দিল, এবং উনিও এটা স্বীকার করেছেন যে এটা উনি খেয়াল করেন নাই। এখানে আছে যে ওনার এপ্রিল মাসে বিল ৩,৪০৭ টাকা ২৬ পয়সা, মে মাসে ২,৩৫৭ টাকা, ৫১২ ইউনিট। ওনার জুন মাসের বিল ৫৫৮ ইউনিট, ওনার বিল আসছে ৫,২৭৬ টাকা ৬৭ পয়সা। তার সাথে ব্যবসাতে আমাদের যে সারচার্জগুলো আছে অ্যাড করে এসছে ৭,৫৩৪ টাকা ৪৩ পয়সা। এই বিদ্যুৎ বিল আসার কারণটা আমি আপনাকে বলতেছি। মে মাসে আপনি ঈদুল আজহা গেছে, আপনার বিল তুলনামূলক কম হয়েছে বিকজ বাড়ি গেছে। জুন মাসে এসে সরকারের নির্দেশনা অনুযায়ী ট্যারিফ বৃদ্ধি হয়েছে, গরমও থাকার কারণে ওনার বিদ্যুতের বিল হচ্ছে ৭,৫৩৪ টাকা, যা বিলম্বের মাসুল। বিল পেমেন্ট করলে তো বিলম্বে মাসুল দিতে হয়, সেটা অ্যাড করা হয়েছে। আমি আপনার কনক্লুশন আসি। উপরোক্ত তথ্যাদির আলোকে দেখা গেছে গ্রাহকের বিলটি তার প্রকৃত ব্যবহার ভিত্তিতেই হয়েছিল। গ্রাহকের বাসায় এয়ার কুলার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, কম্পিউটার সহ লাইট, ফ্যান, আনুষঙ্গিক ইলেকট্রিক সামগ্রী ব্যবহার ও সরকারের ট্যারিফ বৃদ্ধির কারণে বিদ্যুতের বিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উনি 2টি এয়ার কন্ডিশন ইউজ করেন। এখন 2টি এয়ার কন্ডিশন ইউজ করে এত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করার পরে যদি ৭,০০০ টাকা বিল না দেয়, তাহলে বিদ্যুৎ ডিপার্টমেন্ট চলবে কেমন করে? আরেকটু সমালোচনার মধ্যে পড়লো যে আপনাদের বিদ্যুৎ বিভাগ থেকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, একটু মন খারাপ বা একটু মানে ইটা দেখেন, ব্যাপার হচ্ছে যে একটা ডিপার্টমেন্টে অনেক লোক কাজ করে, এবং আমি বলবো না যে তারা বসে বসে বেতন নেয়, তারা অনেক কষ্ট করে এবং অনেক অনেস্টির সাথে কাজ করার চেষ্টা করে। এখন ওইখানে 2টা লাইন খারাপ দিয়ে দিয়েছে, যদি প্রমাণ না করতে পারা যায়। ওনারা তো বিসিএস অফিসার সবাই, ওনারা তো আইন পড়ে ম্যাজিস্ট্রেসি করে আসছে, এবং ম্যাজিস্ট্রেসিতে আছে যে যদি কেউ কোনো প্রমাণ মানে অ্যালিগেশন দেয়, সেই অ্যালিগেশনে যে প্রমাণ না দেওয়া যায় তাহলে আইনি অনুবাদের শাস্তির যোগ্য হয়। তো ওনারা ওইটা লাগিয়ে দিয়েছে, এটা আমার নজরে ছিল না। দ্য মুমেন্ট ইট কেম টু মাই নোটিস, আমি শুধু ওদেরকে বলছি এটাকে চেঞ্জ করে বলে দাও যে আমরা আশা করি প্রত্যেকেই সুনাগরিকের মতো ব্যবহার করবে। এখন যেটা হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে যে একটা দেশের প্রশাসন চালানোর জন্য হাজার হাজার ব্যুরোক্রেটরা কাজ করে, এবং কোনো ব্যুরোক্রেট যদি এটাকে আমি কি বলবো যে পার্সোনালি নিয়ে যদি তার যে লেখাপড়া করছে, সেই লেখাপড়াতে যাতে বলা আছে এটা হলে এটা হয়, সেটা করে থাকলে সেটা যদি আমি রেখে দিতাম, সেটা তো আমি রেখে দিই নি। আমার নলেজে আসার সাথে সাথে বলে দিচ্ছি ওটা উঠে দিয়ে বিদ্যুতের মতো শক্ত হয়েছে, বিষয়টা শীতল থাকে না আর কি। না, সেটা আমি বলে দিয়েছি যে সুনাগরিকের মতো ব্যবহার করার জন্য। এখন ওইটাকেই যদি ধরে নিয়ে ধমকি বলা হয়, মানুষ তো ভুল করতেই পারে। আপনার কাছে কি, আমি আবার একটা জায়গায় যাই যে সিস্টেম লস, এবারে সে কি দেখলেন? দিস ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। আমি যখন বিদ্যুতের মন্ত্রী হয়েছিলাম তখন সিস্টেম লস ছিল 12.5%। 13-12, হ্যাঁ ছিল। আমি বহুত কষ্ট করে এটাকে নামিয়ে নিয়ে আসছিলাম, প্রায় 7-7.5 নামিয়ে নিয়ে আসছিলাম, 7.5-8 এরকম নামিয়ে নিয়ে আসছিলাম। তো 14-15 বছরে এখনো 7%, মানে আর নামেনি। হ্যাঁ, তারা করলোটা কি তাহলে? তারপরে আপনার কাছে কি বলে এই যে সিস্টেম লসটা রয়ে যাচ্ছে, পাশাপাশি যেই কিছু এই 6 মাসে অনেক কিছু মুখোমুখি আপনার হতে হয়েছে, সব কিছু যে রাজনৈতিক যেটা সিদ্ধান্তের বিষয়, সেটা কি আবার আমলাতন্ত্র দ্বারা কি সেই ওটা একটু বিঘ্ন হয় কি না? না, ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলবো যে
রাজনীতির ডিসিশন ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড করে পলিটিশিয়ানের উপরে। এই পলিটিশিয়ানের যদি ফোকাস থাকে, পলিটিশিয়ান যদি চায় যে আমি এটা করবো, হ্যাঁ আইনের অনেক প্যাচ আছে, আইনের প্যাচ তারা দেখায়, আমি আই ডোন্ট ব্লেম দেম, দে আর গুড অফিসার। আই উইল সে দ্যাট আমার বাংলাদেশে যারা এখন ব্যুরোক্রেসিতে আছে তারা একটা পদ্ধতিগত একটা বিশেষ পরীক্ষা দিয়ে পাস করে আসে। আই উড সে দে আর দ্য ব্রিলিয়েন্ট প্রোডাক্ট অফ দ্য সোসাইটি। এখন তাদেরকে যদি আমরা যদি পলিউটেড করে দেই তাহলে তো পলিউটেড হবে, এবং লাস্ট গভর্নমেন্ট অলিগার তৈরি করে এইসব লোকজনকে পলিউটেড করে দেয়। এখন কি অবস্থা, কতটা পরিশোধন করতে পারলেন আপনারা? এখন আমরা চেষ্টা করছি, তবে আমি এটা একটা বলতে পারি, আই থ্যাংক টু মহিউদ্দিন খান আলমগীর, আই থ্যাংক টু কি নাম কায়কোয়াস, আই থ্যাংক টু আরও অনেকগুলো ছিল আর কি, তোমার এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আই থ্যাংক দেম যে তারা এইসব অফিসারগুলো, ব্রিলিয়েন্ট অফিসারগুলোকে পলিউটেড করে দিয়ে গেছে, যার ফলে এখন প্রশাসনে কে কায় ছিল এই হুইচ হান্টিংটা চলতেছে। এটা তো কোনো প্রশাসনের জন্য কাম্য না। সুতরাং আপনারা একটা পরিশোধন পর্যায়ে রেখেছেন। আমি না, পরিশোধন আমি কিন্তু বলবো না। আচ্ছা, যারা একেবারে মুর্দাবাদ জিন্দাবাদ দিয়েছে সরকারি চাকরি করে, তাদেরকে যদি বাদ দেই, দেয়ার আর লট অফ গুড অফিসার্স। তা তো অবশ্যই, নাহলে দেশ চলছে। হ্যাঁ, গুড অফিসার্স, দেয়ার আর লট অফ অফিসার্স হু হ্যাভ কাম ফ্রম এ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। তাদের এই চাকরিটা দরকার, এই চাকরির উপরে তাদের পরিবার পরিজন চলে, তারা দেশপ্রেমিক পরিবার পরিজন চলে। কিন্তু ওই সময়ের ওই কুচক্রের মধ্যে পড়ে নিজের চাকরি বাঁচানোর জন্য যেটুকু করেছে, সেটাকে যদি আমি হ্যাশট্যাগ ধরে নেই যে এ বেটা আওয়ামী লীগ করছে বা এই বেটা প্রমোশন নষ্ট করছে, তাহলে এটা আমাদের ভুল করা হবে। আচ্ছা, আমি একটু যে নবায়নযোগ্য জ্বালানি, যেটা এরও তো এই প্রক্রিয়াটা তো দীর্ঘদিনের, আমরা সেই 91, 96, 2001 হয়ে আজকে 2026-এ এসে খুব কি সাফল্য পাওয়া গেল? আপনারা নীতিমালা করেছেন। আমরা তো দায়িত্ব ভার করছি 6 মাস, এবং আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের সুবিধা হচ্ছে তারেক রহমানের সাথে আমরা লড়াই করতে করতে এখানে এসেছি একসাথে, এবং তারেক রহমান সাহেব হি ইজ ভেরি ফোকাসড, এবং আমি ওনাকে কমিটমেন্ট করেছি যে আমি মিনিমাম 5 বছরে 5000 মেগাওয়াট দেব, অ্যান্ড হুইচ ইজ পসিবল। আমরা যে পলিসিটা করেছি, ইট ইজ ভেরি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পলিসি। মূলত সৌরবিদ্যুৎ। হ্যাঁ, এখানে আমরা ডিউটি মাফ করে দিয়েছি, ব্যাটারির মিউটি মাত্র 5% নিয়ে এসেছি, কারণ আদার ব্যাটারিও আসে, প্লাস ট্যাক্স হলিডে দিয়েছি, এবং যে পরিমাণে সারা আমি পাই প্রতিদিন দেশি বিদেশি ইনভেস্টারদের, এবং আমি যদি রুফটপে যাই, আমি আই হ্যাড আ মিটিং অলরেডি আমার সাউথ এবং নর্থের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে এবং সারা দেশের পুরো অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, যে প্রত্যেকটা ছাদে রুফটপ লাগাতে হবে। রুফটপ যদি আমরা 2 বছর 2.5 বছর লাগিয়ে ফেলতে পারি, তাহলে আই ক্যান অ্যাটেন্ড অ্যাবাউট 5,000 to 6,000 মেগাওয়াট। হ্যাঁ, ছাদে সৌরবিদ্যুৎ লাগানো তো রাজুক থেকেও একটা ছিল, নির্দেশনা ছিল, অনেকে ওটা তো ছিল, অনেকে ভাড়ায় এনে বসিয়েছে কার্যকরটা। ওটা তো ছিল ফাঁকিবাজি। হ্যাঁ, আপনারা কতটুকু তদারকিত রাখবেন? ওটা তো ফাঁকিবাজি, বাট আই ওয়ান্ট টু ডু ইট টোটালি কমার্শিয়ালাইজ। কেননা আমি এই বিজনেস মডেলটা কোথায় নিতে নিয়েছি সেটাও আমি বলছি। এই দেশে যদি কেবল টিভিওয়ালা যদি প্রতিদিন মাসে মাসে বাড়ি বাড়িতে টাকা উঠাতে পারে, এই দেশের ওয়াইফাই আলারা যদি বাড়ি বাড়ি টাকা তুলতে পারে, তাহলে রুফটপ আমি সোলার দিয়ে, আমার এখন নেট মিটার এসে গেছে, নেট মিটার দিয়ে যে ইনভেস্টার এটা ইনভেস্ট করবে সে কেন বিল তুলতে পারবে না? এবং এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছি আমি সিটি কর্পোরেশন সবার কাছ থেকে, দোজ হু উইল ইউজ সোলার পাওয়ার, তাদেরকে আমরা হোল্ডিং ট্যাক্স যেটা আছে সেটা আমরা ডিবেট দেবো, সে 2%, 3% যাই হোক, সো দ্যাট হি গেটস ইন্টারেস্টেড, ইয়েস আই ডু ইট, আমার এই হোল্ডিং ট্যাক্সটা একটু কমবে। সো উই আর ডুইং, উই আর নট নট আনটার্নিং এনি স্টোন। মানে আমরা তো দেখছি বিএনপি সরকার বা এই সরকারের 6 মাস হতে চললো, বাকি যে সময়টা সরকারের
কতটা এরকম যে আমরা একটা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছি সেরকম ভাবে কতটা শীতল থাকতে পারবেন আপনি? একটা হলো যে আমার রুমের যত শীতলটা দেখছেন এটা কিন্তু আমাদের নর্মাল নিয়ম না। আমার প্রাইম মিনিস্টার তার রুমে কিন্তু 26-এর বেশি শীতল চালান না। তো যার ফলে হয়ে গেছে কি এখনকার মন্ত্রীরা স্যুট খুব কম পরে, শার্ট টার্ট পরেই যায়, কারণ ওনার রুমে গেলে গরম বেশি লাগে, সেজন্য আমরা শার্ট পরেই যাই। 1 নম্বর, ইউ সি মর্নিং শোজ দ্য ডে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তারেক সাহেব কিন্তু সচিব বলে একটা ডিসিপ্লিন নিয়ে আসছেন, দ্যাট ইউ হ্যাভ টু রিপোর্ট ইউর অফিস বাই 9 অ্যান্ড হি গোজ অফিস অ্যাট 9। সুতরাং যখন মানুষ দেখে যে মানুষটা দেশ পরিচালনা করে, সেই মানুষটা যা করে সেটা ইমপ্লিমেন্ট করে, তার মধ্যে কিন্তু মানুষের আস্থা আছে। এবং আমি বিশ্বাস করি আমাদেরকে উনি যেভাবে প্রতিটি ব্যাপারে, আমি তো বললাম যে আমরা এখন ছাত্র হয়ে গেছি, কারণ আমাদেরকে হোয়েন এভার হি কলস আস আমাদের একটা নোট বই সাথে করে নিয়ে যেতে হয়। কখন কোন প্রশ্ন আসে আপনার? কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে কোনটার উত্তর দিতে হবে। সো উই আর অলওয়েজ অন আওয়ার টোজ। প্রাইম মিনিস্টার হ্যাজ মেড আস টু মানে স্ট্যান্ড অন আওয়ার টোজ। মানে প্রধানমন্ত্রীর প্রশ্ন তো আছে যে বিদ্যুতের বিষয়ে, গ্যাসের বিষয়ে, জ্বালানি নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের যে প্রশ্নবান, সেই জায়গা থেকে আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে সেই ক্ষেত্রে বাকি সময়টা কতটা স্বস্তিতে থাকবেন বলে আমি মনে করি গ্রাহকরা যদি অস্থিরতা একটু কম দেখান। আমরা তো 6 মাস হলো দায়িত্ব ভার করছি, আমরা কিন্তু এটাকে ক্ষমতা বলি না, আমরা কিন্তু দায়িত্ব পালন। হ্যাঁ, তা আমাদের পুরো এই 6 মাসের যে দায়িত্বটা আসছে, এই 6 মাসে দায়িত্ব পালন করার চেষ্টা আমরা করেছি। এই যে লোডশেডিংয়ের কথা বলে, আমার মনে হয় যে আগের থেকে লোডশেডিং অনেক কমে গেছে। গ্রামের তো 80 গ্রামে 80 তোমার আমি 100% বিদ্যুতায়ন করেছি বলে গ্রামে যাচ্ছে তাই ভাবে বিদ্যুতের লাইন দিয়ে গেছি, যেখানে যেটা দরকার সেটা দেই নাই। যখন এটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি গ্রামের লাইনগুলো চলে যায়, কেননা ওইখানে যে ট্রান্সফরমার দেওয়ার দরকার ছিল বা যে বটল দেওয়ার দরকার ছিল দেওয়া হয়নি। লম্বা টাইম, একটা লম্বা টাইম থাকলে তো বিদ্যুৎ যেতে পারে, কিন্তু বিদ্যুতের কোয়ালিটি অফ দ্য বিদ্যুতের ওটা তো ডিসরাপশন হয়, মেগাওয়াট কম থাকে। হ্যাঁ হয়, যার ফলে সেটা হচ্ছে। তো আমাদের এই যে এত কষ্ট, এই যে গ্যাস নাই, গ্যাস ছাড়া পাওয়ার স্টেশনে বসে আছে, আমরা কয়লা বিদ্যুৎ দিয়ে তেলের দিয়ে আমরা তো মোটামুটি বৈদ্যুৎ জনগণকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কয়লার বিষয়টা একটু শেষ যদি করেন। আমরা কয়লা নিয়ে তো অনেক রাজনীতি হয়েছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বড় প্রক্রিয়া আছে। কয়লা নিয়ে আপনাদের নীতিটা কি হবে? কয়লাটা হচ্ছিল যে চিপেস্ট সোর্স অফ এনার্জি। কয়লাকে রিফাইন করে গ্রিন এনার্জি রূপান্তরিত করে কিন্তু আপনার বিদ্যুৎ প্ল্যান্ট চালানো যায়। ওই পাওয়ার স্টেশনগুলো আমরা তৈরি করব, যে পাওয়ার স্টেশনগুলোতে কয়লা তাকে আমরা বার্ন করে গ্রিন এনার্জি তৈরি করে আমরা কয়লা উত্তোলন করবেন। হ্যাঁ, কয়লা উত্তোলন তো করবো, আমার কয়লা আছে, উত্তোলন করবো, আমরা উত্তোলন তো করবোই। আর রূপপুর আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টের একটা ব্রিলিয়ান্ট প্রকল্প এবং সারা পৃথিবীতে সবচেয়ে দামি প্রকল্প এটা ফুয়েলিং শুরু হয়েছে গত মাস থেকে। তারা আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদেরকে আগস্ট সেপ্টেম্বরে দেবে, কিন্তু এখন পর্যন্ত মানে এটাকে আপনাকে স্বস্তি দিবে এখান থেকে বিদ্যুৎ? এখান থেকে এটা ডিপেন্ড করে। আমি এখনও কোনো কমিটমেন্ট করব না, ডিপেন্ড করবে এটা আসলে। দিস ইজ ভেরি নিউ আইডিয়া ইন আওয়ার কান্ট্রি। নিউক্লিয়ার ইজ এ নিউ থিং। এখন আমার যে ট্রান্সমিশন সিস্টেম আছে সেটার সাথে যুক্ত হওয়া, সেটাকে যুক্ত হওয়ার পরে স্টেপ ডাউন করা, এই করো, অনেক টেকনিক্যাল আছে। যদিও আমার ইঞ্জিনিয়াররা বলতেছে যে আমরা পারবো করতে, তারপরেও দেয়ার ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। মানে এখন ওটা নিয়ে সংশয় আছে। কিন্তু আর একটা কথা হলো যে দেখেন, ওনারা করেছেন মানুষকে দেখানোর জন্য, কিন্তু এটা করে যে এটাকে নিয়ে দিয়ে যে মানুষের দ্বারা, সেগুলো তো ওনারা করে দিয়ে যান নাই। অবকাঠামোর কথা আপনি বলছেন। হ্যাঁ, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার কই? আমরা এসে তৈরি করি হ্যাভ সিন মি। আমি দুবার আমি পিজিসিবি ভিজিট করেছি বিকজ টু সি সঞ্চালন লাইন কোথায়, হোয়াট ইজ হ্যাপেনিং।
এখন যেটা হয়ে গেছে আপনারা হয়তো জানেন না যে একটা 1200 মেগাওয়াটের পাওয়ার স্টেশন চালাতে গেলে আমাকে একটা স্ট্যান্ড বাই 1200 মেগাওয়াটের পাওয়ার স্টেশন রাখতে হবে। এটা কিন্তু কেউ জানে না। এখন ওটা কম করছে, আমরা ওইটার একটা কমের সাথে আর একটা কম লাগিয়ে রাখছি, কিন্তু আমাকে আলটিমেটলি 1200 মেগাওয়াটের পাওয়ার স্টেশন রূপপুরে বসাতে হবে। কারণ হলো যদি কোনো সময় যদি ফ্ল্যাকচুয়েট করে, রূপপুর পাওয়ার স্টেশনের উপর যদি অ্যাডভার্স এফেক্ট যাতে না পড়ে, সেই জন্য ওই 1200 মেগাওয়াট চলে উঠবে, ওই এফেক্টটা এসেও 12টার উপর পড়বে। আর না হলে যদি না থাকে, যদি এই যে অ্যাডভার্স এফেক্টে পড়বে, তাতে পাওয়ার স্টেশনের ক্ষতি আশা আছে। আর নিউক্লিয়ার যদি লিক করে তাহলে ঝুঁকিতে পড়বে। আমরা শেষ করতে চাই, তাহলে আপনি বলছেন যে বাকি সময়টায় জ্বালানি নিরাপত্তা নিয়ে আপনি খুব একটা সংশয়ের মধ্যে মানে মোকাবেলা করতে পারবেন না, এটা তো পুরোটাই সংশয়। সংশয়ের মধ্যে আছে, আমি সংশয়ের মধ্যে আছি। মোকাবেলা করা একটা জিনিস, ডিফিকাল্ট জিনিস মোকাবেলা করা 100% যে আমি উত্তরণ করতে পারবো, এটা যে আমি বলি তাহলে ভুল বলবো। উই আর ট্রাইং হার্ড, উই আর ফোকাসড। তারপরে যদি ফেল করি তাহলে আমার লাক, বাট উই আর ফোকাসড, উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে। করছি। I cannot sleep. I go bed around 2:30 and I wake up at 6 because my PM goes to office at 9. Almost. আমরা শেষ করব টুকু ভাই, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে তো নাগরিক বা গ্রাহকরা একটু স্বস্তিতে থাকবে। আমি আমার কনস্টিটিউয়েন্সির লোক এবং আমার ভোটাররা যারা বিএনপিকে ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি শুধু এটুকুই বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভেরি ফোকাসড ওয়েতে চলছি। আশা করি আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে এতক্ষণ আমাদের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন শুভরাত্রি।